ডক্টর মামুন একটা বিষয় বলবেন যে আপনাদের না সরি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান একটা বিষয় বলেছেন যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে দ্রুত নির্বাচন হবে, দেশ তত তাড়াতাড়ি স্থিতিশীলতা আসবে দেশে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে সবগুলো রাজনৈতিক দল একত্রিত হয়ে একই সঙ্গে বসছে এবং খুব গঠনমূলক আলোচনা করছে, এরকম নজির পাওয়া যায় না। এক। দুই নম্বর বিষয় যেটা হলো, আপনিও স্বীকার করলেন, তুহিনও স্বীকার করলো যে এই সরকার মূলত সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের সরকার। তাহলে এই সরকার এবং সব রাজনৈতিক দল যেখানে একসঙ্গে বসছে, মানে তারা স্থিতিশীলতা আনতে পারবে না? তাহলে একটা পরবর্তী নির্বাচন করে যখন একটা দল ক্ষমতা আসবে তাহলে স্থিতিশীলতা আনবে? তার আগে একটু ছোট করে কমপ্লিমেন্ট করে আমার আগের উত্তরটাতে, যে ওই কিভাবে গণভোটটা হবে আমি জাস্ট করতে চাচ্ছিলাম, আপনি তখন ব্রেকে চলে গেলেন। যে গণভোট আইন 91 এখনো একটা এক্সিস্ট করছে, যেটা আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় গিয়েছিলাম, বা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে। এবং কিন্তু একটা ফেরা ওখানে আছে, সেটা হচ্ছে যে ওটা ছিল যে সংসদে পাশ হওয়া আইন মেজর অ্যামেন্ডমেন্ট, সেই জন্য আবার জনগণের কাছে যেতে হবে। একটা ফাঁক এখানে আছে যে ওইটাকে আপনি যদি গণভোট আইন যেটা 91, সেটাকে যদি আপনি সংসদে নিয়ে এনে করতে চান, তাও একটা ফ্রেমওয়ার্কে ফেলা যাবে। অর্থাৎ আমি আবারও ওই আর্গুমেন্টটাতে যাচ্ছি যে এই অবস্থা থেকে মুক্তি দরকার। এই অবস্থা চলতে পারে না, দীর্ঘদিন হয়ে গেছে, সরকারের অনেক দিন হয়ে গেছে। সো নতুন একটা পদ্ধতিতে যেতে হবে। এবং আরেকটা জিনিস একটু উল্লেখ করি আমি, তাহলে এই আলোচনাটার সুবিধা হবে, যে জায়গাটা আপনি বললেন যে কেন দরকার। আমরা ডেমোক্রেসি ওয়াচ বাংলাদেশ থেকে যেমন পিয়ার নিয়ে কাজ করেছি, আমরা সারা পৃথিবীতে যে অন্তর্বর্তীকালীন সরকার, এরকম 26টি সরকার নিয়ে কাজ করেছি। তাতে আমরা দেখেছি এগুলোর গড় মেয়াদ 10 মাস 1 সপ্তাহ। অর্থাৎ 26টা দেশের কেস স্টাডি বলে যে গড় সময় হচ্ছে 10 মাস 1 সপ্তাহ। আর এই যারা এই সময়ের মধ্যে গণতান্ত্রিক উত্তরণে গেছে, সেই সব দেশে স্থিতিশীলতা, যেমন আমরা ইউরোপের যে দেশগুলো আছে, আমাদের এই উপমহাদেশ দেশ, বাংলাদেশের 3 মাসকে আমরা ধরেছিলাম, এই যে এর আগে যে সরকার ছিল ওই 90 তাকে ধরেছিলাম আমরা। আফ্রিকার কয়েকটা দেশকে নিয়েছিলাম আমরা, ইউরোপের স্পেনকে নিয়েছিলাম, ইটালিকে নিয়েছিলাম। এরকম 26টা দেশ নিয়ে আমরা কাজ করেছিলাম। কাজ করে দেখিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ গড়ে মডেলিং করে যে 10 মাস 1 সপ্তাহ। এর যত এটা বেড়েছে, যারা দীর্ঘদিন থেকেছে এই সরকারগুলো, তত সমস্যা আবর্তিত হয়েছে। এবং আর দুটো ক্রাইটেরিয়া ওখানে ছিল। একটা হচ্ছে সোশ্যাল ডিসক্লুশন হয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ বেড়েছে। অর্থাৎ আপনি নির্বাচনটা করে ফেললেন, ভেদাভেদটা কমে যায়। যত আপনি লিঙ্গার করবেন, স্টেক হোল্ডার যারা থাকে, আরও আমরা বিভিন্ন দেশে আন্দোলনের সরকারও দেখিয়েছিলাম যে ওই কে সাইজ নেওয়ার জন্য কাড়াকাড়িটা তখন বাড়ে, উইনার্স টেক অল এই লাইনে চলে যায় তখন। উইনার যে সে সবকিছু নিতে চায়। কিন্তু আরেকটা ইন্ডিকেটর ছিল, বিভয় আরেকটা একটু যোগ করি, সেটা হচ্ছে যে এই যতগুলো দেশ যত লম্বা সময় গেছে, অর্থনীতি তো গেছে, এমন হয়েছে পার্টিকুলারলি আফ্রিকার দেশগুলোতে জাতিসংঘে মিশন ডাকতে হয়েছে, অস্থিতিশীলতা এমন পর্যায়ে গেছে। আবার অর্থনীতি এমন পর্যায়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর স্পেশাল বেল আউট প্যাকেজ লেগেছে অনেক দেশের ক্ষেত্রে, ইনক্লুডিং গ্রিস, যখন লম্বা হওয়া শুরু করছে, ইনক্লুডিং স্পেন। তো আপনি এটা বুঝতে হবে, আমরা এই জিনিসগুলো তো আলোচনা আনি না টক শোতে, শুধু উপরে উপরে আলোচনা করে যাচ্ছি। আপনাকে জানতে হবে যে সারা বিশ্বে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসটা কি ঘটেছে। এখন আসি আপনাদের যে রাজনৈতিক এই দলগুলো সবাই মিলে, তার একটা ছোট্ট সংশোধন করে নেই। আমি বলেছি যে ধরে নেই যে আরিফের কথা যে সব দলের যদি হয়, তাহলে আমরা ধরে নিলাম 30% করে আছে, বাট আমি বলিনি যে বিএনপি বা জামাতের কত পার্সেন্ট। আমি যা প্রশ্ন করেছি, প্রশ্নটা আবার কি রিপিট করব? না, আমি ওই উত্তরে যাচ্ছি যে সব দল যদি একমত হয়। প্রশ্নটা কি ছিল বলতে পারেন? প্রশ্ন ছিল যে যেখানে বাংলাদেশের ইতিহাসে এইরকম তো কখনো হয়নি যে সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সংসদেও এরকম ভালো আলোচনা হয়েছে বলে নজির পাওয়া যায় না, যেটা ঐক্যমত্য কমিশন আলোচনা হচ্ছে। তার মানে সব রাজনৈতিক দল একসাথে বসছে, সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। এবং সাথে যদি একটা কথা বলি, আপনিও বলেছেন, তুহিনও বলেছে, যে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, মূলত এরা সব রাজনৈতিক দলের জনগণের সরকার, সব সুপারিশ করেছে, তারা একেবারে সব জনগণের সরকার। তারা যদি স্থিতিশীলতা না আনতে পারে, এরপর নির্বাচনের পরে একটা দল আসবে, বাংলাদেশের যে কালচার বলে যে ওই দলকে নামানোর জন্য সবাই চেষ্টা করে, তখন স্থিতিশীলতা আসবে। 3টা মেজর ইস্যু আছে এখানে। একটা হচ্ছে যে এই সরকারের যে মানে মেয়াদ কম হবে, এটা আপনিও জানেন, আমিও জানি। সো এটা স্থিতিশীলতার প্রশ্নে বড় বিষয়। আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে সারা পৃথিবীতে ইস্যুটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই সরকার ইলেকট্রাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট কাজ করতে চায়। 2, 3, আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের আশিক সাহেব, আমি অ্যাপ্রিসিয়েট করি, একটা বড়
উনি এফডিআই বিনিয়োগ সম্মেলন করছেন, কিন্তু আপনি কি এটা জানেন নর্মালি ইকোনমিক্সে রিটার্ন পিরিয়ড অফ এফডিআই 3 to 5 years। সেটাও কিন্তু আপনি গ্রিন সিগন্যাল পাবেন না। উল্লেখ করছেন এবার কিছু দেশের ভিসা নিয়ে ইস্যু তৈরি হচ্ছে, অনেকগুলো দেশের ছোট ছোট দেশের ভিসা নিয়েও কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে আমাদের। ইন্টারনাল গ্রোথ, আপনার ইম্পোর্ট কম হওয়া মানে কি আপনার ইন্টারনাল গ্রোথ কম। ব্যাংক টাকা নিয়ে ঘুরছে, আপনি 12% সুদের হারে নিয়ে গেছেন, আপনি ব্যাংকের টাকা নিচ্ছেন না, তার মানে কি আপনার গ্রোথ কম, আপনার ইন্টারনাল সেক্টর ডেভেলপ করছে না। আমরা তাও ভাগ্য ভালো আমেরিকান মার্কেটটা মোটামুটি ডিল করতে পেরেছি, ওভারঅল কম, রেমিটেন্স বেটার, বাট অন্যান্য সেক্টর সবগুলো সূচক অর্থনীতির নিম্নমুখী। কৃষিতে যান, আপনি কম্পেনসেশন লেভেল কমিয়ে দিয়েছেন, আপনি ডেভেলপমেন্ট বাজেট যেটা সেখানে আপনি কমিয়েছেন। তাহলে এরকম অবস্থা যখন থাকবে কোনো দেশের, তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সহায়ক সরকার নয়। তার মানে প্রথম উত্তরটা বোধহয় পেয়েছেন যে এটা সবসময় তাদের জন্য চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে এই সরকারের উদ্দেশ্য তো দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এটা নির্ধারণ করে না। দুটো অ্যাসপিরেশন, একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ, আর ও যেটা বললো যে সংস্কারের মাধ্যমে আমাদের যে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ফেসিবাদ সময়ে, স্বৈরাচারের সময়ে, তাকে পুনর্নির্মাণের রূপরেখা পথরেখা তৈরি করে আমরা সেটা করবো। এই দুটো ম্যান্ডেট। তো সেই দুটো ম্যান্ডেটে আমি কিন্তু যা গেছে সময় গেছে, বাট যেটা জায়গায় একটু শুরু করেছিলাম সেখানে আমি একটা সুখকর অবস্থা দেখি, এবং আমি নিশ্চিত যে সেটা এনসিপি হোক, যেমন বিএনপি ছাড় দেওয়ার কথা বললো, যে এনসিপিও তো সেই সেন্সটা অ্যাপ্লাই করবে। আমি এনসিপি বা জামাত কাউকে নির্বাচনের বাইরে এ কারণে দেখি না যে আমার মনে হচ্ছে আমরা নির্বাচনের রথে উঠেছি এখন। আপনার সোশ্যাল মিডিয়া বলেন, এলাকা বলেন। আরও একটা জিনিস খেয়াল করেন, আপনি আমাদের যে মবের কথাগুলো হয়েছে, একটু আগে ও পুলিশকে আক্রমণের কথা বললো, যেটা অবশ্যই ঘৃণিত এবং তার অবশ্যই বিচার হতে হবে। বাট এনসিপি কর্মীর দ্বারা মব তৈরি হয়েছে শত শত উদাহরণ আছে। জামাত ইসলামের দ্বারা চাঁদাবাজি, মব, সন্ত্রাসী ঘটনা ঘটেছে। আমি একটা রিসার্চ কয়দিনে করে দেখিয়েছিলাম যে 6 মাসে জামাত ইসলামের চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি এরকম ঘটনা আমরা 52টা পেয়েছিলাম মাত্র 6টা নিউজ পেপার থেকে। আরও ঘাটলে আরও এটা লম্বা হবে তালিকা, এবং নানান রকম কথাবার্তা আমরা শুনছি। তাহলে আপনি যখন এটাকে ঐক্যের জায়গায় না আনবেন, নির্বাচন আপনি প্রলং করবেন, এই দায়িত্ব আমার ধারণা নির্বাচন প্রলং না, এই দায়িত্ব শেষ করি, সেটা যে এই দায়িত্ব কোনো দল নেবে না। আমি দেখছি যে আমরা নির্বাচনের রথে উঠেছে, যেমন প্রতীকের আলোচনাটা কিন্তু গুড। আজকে একটা চিঠি দিয়েছে, আলোচনা হবে, বার্গেনিং হবে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা একটা রোড ম্যাপ ঘোষণা হওয়ার পরে আপনি দেখেন ওভারঅল কিন্তু মবের কয়টা ঘটনা আপনি দেখছেন। ব্যবসায়ী সমাজ সব একটু যা নির্বাচনটা হয়ে যাচ্ছে, একটা ডেট ঘোষণা হয়েছে, সুচির সমাজের সঙ্গে বসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। আশা করছি আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা আমরা ফাইনাল ডেট পাবো। এক ধরনের স্থিতিশীলতা কিন্তু এসছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সেই ব্যবহারটা করতে হবে যেটা দেশকে এমন একটা ঝুঁকির মধ্যে ফেলবে না দলের স্বার্থে বা রাজনীতির স্বার্থে যে তারা নির্বাচনটা পিছিয়ে যায়। 10 সেকেন্ড কথা বলে শেষ করি। বিপ্লবোত্তর সরকারের ইতিহাস যদি সারা পৃথিবীতে আপনি দেখেন, যে প্রবলেমটা ঘটে ডি জুরি অর্থাৎ আইনগত প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো যখন থাকে, তখন কোনো নির্বাচন বিপ্লব পরবর্তী সরকারগুলো স্ট্যাবিলিটির জন্য এনশিওর করে। কিন্তু ডিফেক্টো অর্থাৎ বিভিন্ন ওই দলের মধ্যেই কোনো ব্যক্তি থাকে যে তার ইন্টারেস্ট খোঁজে, দলের মধ্যে উপদল থাকে যে তার ইন্টারেস্ট খুঁজে দলকে ভাগ করার চেষ্টা করে। সারা পৃথিবীতে এই উদাহরণগুলো আছে। এই ডিফেক্টগুলোই কিন্তু প্রবলেম এখন তৈরি করছে।